নমস্কার বন্ধুরা, হীরক রানীকে গদিচ্যুত এবং চোর বাহিনীকে পরাজিত করার পর আজ প্রথম দিন। মাঝরাতের বৃষ্টি যেন তৃণমূলের সব দুর্নীতি ধুয়ে মুছে দিয়ে বাংলায় নতুন দিনকে শুভেচ্ছা জানাচ্ছে। এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাতে চলেছি। ভিডিওটি বেশ বড় হবে, তাই একটু ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, চোরেদের বিরুদ্ধে লড়াই এখনও কিন্তু শেষ হয়নি, অনেকটাই বাকি আছে। যাই হোক, শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আপনাদেরকে একটি দারুণ খবর দিই। বাংলায় দ্বিতীয় দফার ভোট চলছে, তখনই এক ব্যক্তিকে নিয়ে আচমকায় সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছিল। আইপিএস অজয় পাল শর্মা, যার পোশাকি নাম সিংঘম, উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট, তাকে এবার গুরুত্বপূর্ণ জেলা দক্ষিণ 24 পরগনায় পুলিশ অবজারভারের দায়িত্ব দিয়ে নিয়ে আসে নির্বাচন কমিশন। তার কাঁধে দায়িত্ব ছিল গোটা দক্ষিণ 24 পরগনা জেলার ভোট সুষ্ঠুভাবে করানো। 4 মে সোমবার আসে বাংলার বিধান, যাতে দেখা যায় 200 গণ্ডি পার করে গিয়েছে বিজেপি। সেঞ্চুরিও করতে পারেনি তৃণমূল কংগ্রেস। এমনকি তৃণমূলের গড় বলে পরিচিত দক্ষিণ 24 পরগনাতেও ভালো ফল করেছে বিজেপি। আর সেই কারণেই বিশেষ পুরস্কার পাচ্ছেন আইপিএস অজয় পাল শর্মা। তিনিই ছিলেন দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষকের পদে। এবার তাকে পশ্চিমবঙ্গে 5 বছরের জন্য ডেপুটেশনে নিয়ে আসা হচ্ছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে একটি নির্দেশিকা ইতিমধ্যেই জারি করেছে। আগামী 5 বছরের জন্য পশ্চিমবঙ্গের ডেপুটেশনে আসছেন আইপিএস অজয় পাল শর্মা। যোগী রাজ্যের এই দুদে পুলিশ অফিসার বাংলায় আসার কারণ জানা যায়নি, তবে আন্দাজ কিন্তু করাই যাচ্ছে। তৃণমূলের গুন্ডা বাহিনীকে শায়েস্তা করতে এবং বাংলার পুলিশকে যাতে আরও ভয়ডরহীন করা যায়, সেটাই আসল উদ্দেশ্য। তবে কোন বিশেষ পদে বাংলায় দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, তাও খোলসা করে বলা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। উত্তরপ্রদেশ ক্যাডারের 2011 ব্যাচের আইপিএস অফিসার, মূলত লুধিয়ানার বাসিন্দা তিনি। মূলত এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে নাম পরিচিতি রয়েছে তার। আশা করি আপনারা এই খবরে সকলেই খুশি। পরিবর্তন এখন সব দিক থেকেই যে হবে, সেটা আর বলার অপেক্ষা রাখছে না। চলে আসছি পরের খবরে। রাজ্যে পালাবদল হয়েছে, উঠেছে গেরুয়া রং। হাওড়ার নীলসাদা উঁচু বাড়ির মালিকানা বদল হয়েছে। নিজের বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্রে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল। 15 বছর পরে ফের পালাবদল রাজ্যে। 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বিজেপি। কলিঙ্গ অঙ্গর পর এবার বঙ্গ। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। তবে একটা বড় খবর আপনাদেরকে দিয়ে রাখছি, নবান্ন নয়, রাইটার্স বিল্ডিং থেকেই বিজেপি সরকার পরিচালনার সম্ভাবনা জোরালো। এর আগে 7 জুন 2025-এ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, আমরা তৃণমূলকে হারাবো। তৃণমূল হারতে চলেছে, তৃণমূল হারবেই। আর 2026-এ আমাদের মুখ্যমন্ত্রী রাইটার্স থেকে সরকার পরিচালনা করবে। বিজেপির অন্দরমহল বলছে, দলের বেশিরভাগ নেতারাই চাইছেন রাইটার্স থেকে বাংলা চালাতে, তৃণমূলের তৈরি করা নবান্ন থেকে নয়। দুর্নীতির ডেরার নবান্নে তারা প্রবেশ করতেই চাইছেন না। এই নেতাদের মধ্যে সবার আগে শ্রমিকবাবুর নামই সামনে আসছে। দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়, নবান্ন নাকি রাইটার্স, সেটা সময় বলে দেবে। আপনারা কি চাইছেন? কোথা থেকে সরকার পরিচালনা করুক বিজেপি, এটা আপনারা কি চাইছেন, নবান্ন নাকি রাইটার্স? অবশ্যই কমেন্ট করে জানান। চলে আসছি পরের খবরে। এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোট নাকি ভিত্তিহীন? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, বাংলার ভোট ভিত্তিহীন, এই রেজাল্টের কোনো গুরুত্ব নেই। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা অভিষেকেরা।
ইতিমধ্যেই তাদের ধামাধরা কয়েকজন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, শ্যাম দিওয়ানের সাথে গতকাল ফোনে আলোচনা করেছেন মমতা। খবর তৃণমূল সূত্রের। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে, কোন ভিত্তিতে মমতা এই রকম দাবি করছেন? বাংলায় এত শান্তিপূর্ণ ভোট হয়েছে, ছাপ্পা হয়নি, গণ্ডগোলও তেমন হয়নি, মানুষ নিজের অধিকার সঠিকভাবে প্রয়োগ করেছে, তারপরেও সুপ্রিম কোর্টে কেন? এর পেছনেও একটা বড় কারণ আছে। মমতার এই স্টেপের জন্য প্রচ্ছন্নভাবে সুপ্রিম কোর্টই দায়ী। এসআইআর সংক্রান্ত শেষ ট্রাইব্যুনাল ম্যাটারের মামলাটি ডিসমিস করার সময় ভারতের মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচি নির্বাচন কমিশনকে বলেছিলেন যে যদি কোথাও জয়ের মার্জিনের শতাংশ এসআইআর প্রক্রিয়ায় বাতিল হয়ে যাওয়া যোগ্য ভোটারের সংখ্যার আনুপাতিক শতাংশের অপেক্ষা খুব কম হয়, তাহলে আদালত সেই রেজাল্টকে লেজিটিমেট বলতে সন্দেহ প্রকাশ করবে। কারণ যেহেতু বড় অংশের ভোটারের মতদান যে কোনো টেকনিক্যাল কারণেই নেওয়া হলো না, তাই গণতান্ত্রিক ও গাণিতিকভাবে তারা ভোট দিলে রেজাল্ট বদল হতো কিনা সেই নিয়ে একটা প্রবাবিলিটি থেকেই যাচ্ছে। জাস্টিস জয়মাল্য বাগচির বলা এই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার আইনজীবীদের সাথে আলোচনা করেছেন। রাজ্য জুড়ে ভোট শেয়ারের হিসেবে তৃণমূল অপেক্ষা বিজেপি জয়ের মার্জিন আনুমানিক 5%। এসআইআরের হিসেবে রাজ্য জুড়ে বাদ হয়ে যাওয়া ভোটারের হার আনুমানিক 12%। ঠিক এই পয়েন্টেই আগেই আশঙ্কা প্রকাশ করে রেখেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। বড় ডেভেলপমেন্ট হবার সম্ভাবনা থাকতে পারে যদি বড় মামলা ফাইল হয়। আমার এখন নজর সুপ্রিম কোর্টে এবং সর্বোপরি জয়মাল্য বাগচির দিকে, কারণ তার কথায় প্রথম এই আশঙ্কার কথা শুনেছি। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানান। চলে আসছি আরও একটি গুরুত্বপূর্ণ খবরে। ডেডলাইনের সময় আজকে শেষ হচ্ছে। ভোটের রেজাল্ট নিয়ে যখন সবাই ব্যস্ত, ঠিক তার মধ্যেই আজকে এনসিএসসির দেওয়া ডেডলাইন শেষ হচ্ছে। এনসিএসসির সদর দপ্তরে কোনো রিপোর্ট পাঠায়নি নবান্ন। হ্যাঁ, পাঠাবেই বা কী করে? খেলা ঘুরে গিয়েছে যে, সরকার পাল্টে গিয়েছে, আর তো নেই তৃণমূল সরকার। মমতার তরফে বা মুখ্য সচিবের তরফে কোনো রিপোর্ট পাঠানো হয়নি। তাহলে এবার কি হবে? হেরে যাওয়ার পর এবার বড় ধাক্কা ও হয়রানির শিকার হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরুদ্ধে সমন জারি করা হতে পারে আগামীকাল। মমতার করা চামার মন্তব্য একেবারেই ভালো চোখে দেখেনি এনসিএসসি, তাই নবান্নের দেওয়া আগের রিপোর্টে একেবারেই খুশি ছিল না তারা। মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিল 5 তারিখের মধ্যে দ্বিতীয় রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টে যদি সঠিক তথ্য বা ব্যাখ্যা না থাকে তাহলে মমতার বিরুদ্ধে সমন জারি করবে তারা। এমনকি দিল্লিতে হাজিরা দিতে হবে তাকে। এখনও অবধি দ্বিতীয় রিপোর্ট জমা দেননি বর্তমান মুখ্য সচিব। দেবেনি বা কেন? কী দায় ঠেকেছে ওনার? যে এই রকম মন্তব্য করেছেন সে এবার বুঝবে। অর্থাৎ মুখ্য সচিব হাত গুটিয়ে নিয়েছেন, আর মমতার হাতে কোনো ক্ষমতাই নেই এখন। এমনকি বিরোধী নেত্রীও হতে পারবেন না। তাই আগামীকাল তার বিরুদ্ধে যদি সমন জারি হয় তাহলে অবাক হওয়ার মতো কোনো বিষয় থাকবে না। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান।